তো সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সেটা দেখতে হলে আমাকে কিছু আইডিয়া কাজে লাগাতে হবে। এই পেজটা হচ্ছে তোমাদের একটা পরিচিত পেজ, এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছো ম্যাথ 103 কোর্সে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন শুরু করছিলাম তখন আমি এই ধরনের একটা পেজ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আচ্ছা, তোমরা এখন একটা জিনিস দেখো তো, অর্ডিনারি ডিফারেন্সিয়াল আমরা এই ধরনের কাজ করি। মনে করো ফাংশন অফ এক্স ওয়াই আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তখন df ddx of f এটাকে যদি আমি x এর সাপেক্ষে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 2x প্লাস 2y ইনটু আবার dy dx লিখতে হয়, কারণ y ইজ এ ফাংশন অফ x। আচ্ছা, এখন মনে করো আমি df dx না লিখে শুধু d of f মানে টোটাল ডিফারেন্সিয়েশন df লিখলাম, তখন কি হবে? d of f মানে হচ্ছে দুটা ভেরিয়েবলকে আমি আলাদা আলাদাভাবে বিবেচনা করব, এবং যখন যার সাথে ডিফারেন্সিয়েশন করব তখন প্রথমটাকে পার্শিয়ালি ওইটার সাথে ডিফারেন্সিয়েশন করব, এবং একই সাথে আমার আইডিয়াটা কাজে লাগাবো। যেমন ধরো ডি অফ এফ যদি লিখতাম আমি, তাহলে এখানে আমি লিখতাম 2x dx প্লাস 2y dy। ঠিক আছে, মানে এখান থেকে dx দ্বারা মনে করো প্রত্যেকটা টার্মকে গুণ করে দিলে যা হয় আর কি, এই টার্মটাকে, অর্থাৎ ডি অফ এফ সমান কি আসবে? 2x dx প্লাস 2y dy। কেমন? আচ্ছা, তো এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশনের মানে মোটামুটি কনসেপ্ট। আমরা এখন টোটাল ডিফারেন্সিয়েশন কেন শিখবো? আমাদের একটা টার্ম আছে এক্সাক্ট ডিফারেন্সিয়েশন, আমরা এটার সাথে এটা মিল নিয়ে কাজ করব। আচ্ছা, আরেকবার দেখো তোমরা, আমি যদি এখানে লিখি 2x dx প্লাস 2y dy, 2x মানে কি? ডেল এফ ডেল এক্স না? এই যে দেখো ডেল এফ ডেল এক্স মানে হচ্ছে 2x, ডেল এফ ডেল ওয়াই মানে কি? 2y। তাহলে এটা যদি df লিখি 2x, তাহলে 2x dx প্লাস 2y dy আনসার আসবে। তখন ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই, এটা এভাবে লেখা যায়। আমরা এই কনসেপ্টটা এখন এখানে কাজে লাগাবো। আচ্ছা দেখো, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বুঝো? অনেক সময় 1 মার্কসের প্রশ্ন বা 2 মার্কসের প্রশ্ন দিয়ে দেয়, এক্সাম্পল সহ তুমি বুঝিয়ে দিতে বলে বা ব্যাখ্যা করতে বলে, তখন দেখো কি জিনিস। স্যার আবার বলেন লাস্টের জায়গাটা আবার হ্যাঁ, বলেন। অবশ্যই আবার বাফারিং বলবো। ছিল। আমার এখানে বাফারিং সিগন্যাল আসছে, আমি আবার বলছি। দেখো, if m and n are function of x and y, যদি m এবং n x y ফাংশন হয়, then the equation m dx plus n dy, তাহলে দেখো m টা হচ্ছে x এর একটা ফাংশন, x y এর ফাংশন, n টাও কিন্তু x y এর ফাংশন, তাহলে m dx plus n dy এটা কি? এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার কেন বললাম? dx dy এটাকে যদি আমি একসাথে করতে চাই, দেখো মানে dy বাই dx আকারে লেখা যায়, ডান পাশে তখন আমাদের চলে যাবে কি? শুধু x y এর ফাংশন আসবে। তাহলে দেখো তোমরা, if m and n are function of x and y, then the equation m dx plus n dy equal to 0 is called an exact if there exists a function f of xy, এই ফাংশনটা xy এর ফাংশন, কেমন? এটাই বলছে such that d of fxy equal to m dx plus n dy, that is del f del x dx plus del f del y dy equal to m dx plus n dy। অর্থাৎ আমার m dx plus n dy এই ইকুয়েশনটা, এই ধরনের ইকুয়েশনটা এক্সাক্ট হবে কিনা সেটা টেস্ট করতে হবে এইভাবে, যদি m dx plus n dy কে আমি এই আকারে প্রকাশ করতে পারি যে del f del x dx plus del f del y dy। একটু আগে আমি তোমাদের দেখাইছি एग्जांपले যে d of f সমান এইভাবে লেখা যায়। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে d of f কে বাংলে এই টার্মটা আসে del f del x dx plus del f del y dy। এই আকারে যদি লেখা যায় যেটাকে m dx plus n dy আকারে, তাহলে সেটাকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এখন আসো আমরা একটা एग्जांपल করি। মনে করো এই ধরনের একটা ইকুয়েশন আছে y স্কয়ার dx প্লাস 2xy dy ইকুয়াল টু 0। এটা কিন্তু m dx প্লাস n dy আকারে দেয়া আছে। তোমাদের মনে হতে পারে যে এখানে তো x এর ফাংশন নাই, x এর পাওয়ার 0 ধরে নাও, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, একটা অনুপস্থিত থাকতে পারে, আরেকটা থাকতে হবে। যাই হোক, m dx প্লাস n dy এই আকারে আছে। এটা বলছে যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন দেখি আমরা টেস্ট করে যে এটাকে কিভাবে কাজ করা যায়। যেমন ধরো d of xy স্কয়ার, এটাকে কিভাবে লেখা যায়? দেখো d of xy স্কয়ার মানে কি? del x of xy স্কয়ার, এই যে d of f del f del x dx plus del f del y dy, অর্থাৎ d of f কে আমরা, এই যে দেখো d of f কে আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি del f del x dx plus del of del y। আমরা একটা ফাংশন নিয়ে আসলাম xy স্কয়ার, কেমন? x y স্কয়ার। দেখি এইটাকে যদি আমি del f del x dx আর del f del y, দেখো তো এইটা কি আসে? এটা। এখন এইটা এবং এটা কিন্তু একই ফাংশন না? সো d of xy স্কয়ার সমান 0, দ্যাট ইমপ্লাইজ
xy স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এটা হচ্ছে সলিউশন পরের লাইন। অর্থাৎ আমরা এটাকে কিভাবে লিখতে পারি, d অফ xy স্কয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ d অফ xy স্কয়ার যদি লিখি আমি, তাহলে এটাকে আনসার বের হবে তখন এটা, অর্থাৎ d অফ কোন একটা ফাংশন সমান এটা। হ্যাঁ ক্লাসরুম। এই সাউন্ড অফ করো, মিউট করো, যে কথা বলছো সে মিউট করো। হ্যাঁ আচ্ছা, এখন তোমরা আরেকবার দেখো খুব মনোযোগ দিয়ে। প্রথমে এক্সাক্টের ডেফিনেশনটা দেখবে যে ডি অফ এফ মানে কি। ডি অফ এফ মানে হচ্ছে এর আগের এখান থেকে আমি দেখাইছিলাম যে ডি অফ এফ এই লাইন থেকে নিয়ে আসবে। এফ অফ এক্স ওয়াই সমান যদি এটা হয়, তাহলে এই যে এখান থেকে ডেল এফ ডেল এক্স সমান 2x আর ডেল এফ ডেল ওয়াই সমান 2y। ডি অফ ডিএফ ডিএক্স যদি এটা হয়, তাহলে ডি অফ এফ আসলে 2 ডিএক্স দিয়ে দুটো পাশে মনে করে গুণ দিয়ে দাও, 2x dx প্লাস 2y dy। 2x মানে কি, 2x মানে হচ্ছে ডেল এফ ডেল এক্স, 2y মানে হচ্ছে ডেল এফ ডেল ওয়াই। তার মানে ডি অফ এফ মানে হচ্ছে 2y ডেল এফ ডেল এক্স dx প্লাস ডেল এফ ডেল ওয়াই dy। আচ্ছা, এখন তাহলে আমরা পরের পেজে যাচ্ছি। এই যে দেখো, তাহলে এই যে ডি অফ এফ সমান এটা কিভাবে আসলো, আগের পেজ থেকে আমরা দেখলাম। এইটা সমান এইভাবে যদি লেখা যায় তাহলে এক্সাক্ট হবে। এখন আমাদের একটা ইকুয়েশন দিয়ে বললো এটা এক্সাক্ট কিনা। তাহলে এটাকে যদি আমি ডি অফ এফ মানে টোটাল ডিফারেন্সিয়েশন আকারে লিখতে পারি, তাহলে এখন দেখা যায় একটা ফাংশন এক্স ওয়াই স্কোয়ার, হ্যাঁ এক্স ওয়াই স্কোয়ার, তাহলে তার মানে কি, এইটাকে ডি অফ এক্স ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এই দেখো এটা চলে আসে, ডি অফ এক্স ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এটা ডেল এফ ডেল এক্স। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা সমান এইভাবে চলে আসে। এক্সাক্ট কেন শিখবো, কারণ এক্সাক্ট যদি আমরা শিখি তাহলে এক্সাক্টে ইউজ করে আমরা সহজে অঙ্কের সলিউশন বের করতে পারি। আচ্ছা, তো তোমাদের মনে হতে পারে যে এখানে এক্স ওয়াই স্কোয়ার আমি কোত্থেকে পেলাম। আসলে এমন কিছু না, এটা হচ্ছে কি যে আমি এখানে তো আসলে ইউবি মেথডে ডিফারেন্সিয়েশন করি, ঠিক না? প্রথম একটাকে ডিফারেন্সিয়েশন করি, আরেকটাকে ফিক্সড রাখি, আরেকটাকে ডিফারেন্সিয়েশন করি। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি নাই, তাহলে ওয়াই এর স্কয়ারের আগে কি আছে, 1 আছে। কোন কোন টার্মটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে? এক্স কে। হ্যাঁ এক্স কে, ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো। আবার এখানে দেখো, এখানে বোঝাচ্ছে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এক্সটাকে অবশ্যই ফিক্স রাখতে হবে। তাহলে কোন ফাংশন, তাহলে বাকি থাকলো 2y, কোন ফাংশনটাকে এক্সটাকে তাহলে জায়গায় রেখে দাও, কোন ফাংশনটাকে বা কোন টার্মটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2y আসে, ডেফিনেটলি ওয়াই স্কয়ার। তাহলে ওয়াই আনসারটা স্কয়ার। হ্যাঁ এক্স ওয়াই স্কয়ারটা আনসার আসে, দুই দিক থেকেই আসে। সো এই জন্য আসলে মানে একটু পরবর্তীতে যখন তোমরা যখন আরেকটু ক্যালকুলেশন করে এক্সপার্ট হবে, তখন দেখবে এইগুলা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। ডি অফ এটা সমান যে এটা আসে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি একটু তাহলে কি আমি এটা ধরার আগে ওই ইকুয়েশনটা চিন্তা করে তারপর হ্যাঁ হ্যাঁ করতে হ্যাঁ হবে? হ্যাঁ, যে কোন এখানে ফাংশনটাকে আসলে ভাঙলে এটা আসে, এটা মনে মনে এমনিতে ক্যালকুলেশন করলে পাওয়া যায়। আচ্ছা, মনে করো তোমাদের বললো যে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 এই ধরনের টার্ম পরবর্তীতে তোমরা দেখবে, তখন দেখা যায় ডি অফ সামথিং এক্স ওয়াই ইকুয়াল টু 0 এইরকম টার্মকে আমরা খুব দ্রুতই নিয়ে আসতে পারছি, ঠিক আছে? তো এটা কিভাবে বুঝলাম, দুদিক থেকে চিন্তা করলেই হয় যে ফাংশনটাকে একটাকে ফিক্সড রাখবো আরেকটাকে ডিফারেন্স। ডিএক্স মানে কি, আমি এই জায়গাতে এক্স এর সাপেক্ষে নিশ্চিতভাবে আমি ডিফারেন্সিয়েশন করছি। ডিওয়াই মানে কি, এখানে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তার মানে এক্সটাকে আমি জায়গাতে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখান থেকেও ফাংশনটা চলে আসে, এখান থেকেও ফাংশনটা চলে আসে। অর্থাৎ এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, দেখো কি আসে, এক্স ওয়াই স্কয়ার। এটাকে যদি ইন্টিগ্রেশন করো ওয়াই সাপেক্ষে কি আসে, এক্স ওয়াই স্কয়ার না? এইভাবে আর কি, আর কিছু না। যে কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করো, ডান পাশে যেটা ভেরিয়েবল থাকবে সেটাকে ভেরিয়েবল আকারে রেখে দিবে। এটাকে ইন্টিগ্রেশন করো, ডান পাশে কি ওয়াই কি ভেরিয়েবল, সো এক্সটা কনস্ট্যান্ট, 2y ইন্টিগ্রেশন করলে কি ওয়াই স্কয়ার বাই 2, সো দুটো থেকেই তো এক্স ওয়াই স্কয়ার আসে। বুঝতে পারছো? এইভাবে নিয়ে আসে। তো এই জিনিসে আমি একটু বেশি সময় দিলাম কেন, কারণ পরবর্তীতে দেখা যাবে যে আমি এত বেশি আমরা এগুলো ইউজ করছি যে আমাকে যদি শুরুতে যদি আমাদের এখানে বেসিকে কোনো ঘাটতি থাকে, পরবর্তীতে আমাদের সেটা বারবার ডিস্টার্ব দেবে। তারপরে আমার কথা হচ্ছে, পরবর্তীতেও যদি তারপরে কারো কোনো ডিস্টার্ব থাকে আমাকে বলবে, সমস্যা নেই, আমি তোমাদেরকে সলভ করে দেব। আচ্ছা, এখন এই পেজটা সবাই ভালোভাবে দেখো 10 সেকেন্ড। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, আমি পরের পেজে যেতে চাচ্ছি। একটু সাউন্ড টাউন্ড আসছে, যার সাউন্ড আসছে সে বুঝতে পারছো নিশ্চয়ই, একটু মিউট করো। আমাকে শুধু কোশ্চেন করার সময় আনমিউট করে কোশ্চেন করে আবার মিউট করে ফেলবা।
আচ্ছা, কারো কোনো সমস্যা নাই তাহলে আমি ধরে নিলাম। ওকে, আচ্ছা, তো আমাকে একটু ঠিক আছে ক্লিয়ারেন্স স্যার। দাও যে কোনো একজন যে তোমরা ঠিকমতো বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি পরের টার্মে যাচ্ছি। আমরা এখন একটা থিওরেম পড়বো। আচ্ছা, to determine or to find the necessary and sufficient condition for a differential equation of first order and first degree to be exact. এই যে মাত্র আমি বললাম যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মানে কি, মানে dy dx d2y dx to d3x ওইরকম হবে না। তো dy dx কে কিন্তু আমরা এই আকারে যে কোনো ভাবে লিখতে পারি। dy dx কে m dx plus n dy, এই যে এইটাকে ডান পাশে নাও, নিয়ে তারপর কোনাকুনি আর আর নিয়ে dy dx সমান মাইনাস m বাই n আসবে। m হচ্ছে x এর ফাংশন, n হচ্ছে x এর ফাংশন, মানে dy dx সমান x এর ফাংশন ডান পাশে যে কোনো ভাবে লেখা যায়। সো এই ইকুয়েশনের নাম কি? ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, আচ্ছা, এখন আমাকে কি বলছে এখানে? নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তো আমরা যে কাজটা করব, আমাদের ম্যাক্সিমাম আমাকে নেসেসারি কন্ডিশনটাই থাকে, সাফিসিয়েন্ট কন্ডিশনটা একটু ঝামেলা, আমরা ওই জায়গায় যাব না, ওইটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লাগে না। পরবর্তীতে যদি আমার কখনো হাতে সময় থাকে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমরা যদি সময় থাকে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনটা একটু দেখবো। আর নেসেসারি কন্ডিশন মানে কি আর সাফিসিয়েন্ট কন্ডিশন মানে কি সেটা আমি ক্লাসে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিছি। অর্থাৎ নেসেসারি কন্ডিশন মানে সোজা পথে যাওয়া, আর সাফিসিয়েন্ট কন্ডিশন মানে উল্টো পথে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। মানে নেসেসারি কন্ডিশন হচ্ছে এইটা, মানে দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন m dx plus n dy equal to 0 to be exact is del m del y equal to del n del x। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এখন তোমাদের যদি বলে ফাইন্ড দ্য নেসেসারি কন্ডিশন ফর এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি টু বি এক্সাক্ট, তখন শুরু করতে হবে স্টেটমেন্ট দিয়ে। তোমাদের যদি শুধু নেসেসারি বলে তাহলে আর সাফিসিয়েন্টটা তোমরা লিখো না স্টেটমেন্টের মধ্যে, দরকার নাই, তোমাকে তো শুধু নেসেসারি বলছে। ঠিক আছে, আচ্ছা, নেসেসারি মানে বলছে যে এই ধরনের একটা ইকুয়েশন এক্সাক্ট হওয়ার শর্ত হচ্ছে এটা। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথমে আমরা ধরে নেব এই ইকুয়েশনটা এক্সাক্ট, তারপর এই শর্তটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা, আমি একটু স্টপ ছিলাম, বাফারিং ছিল। আচ্ছা, আবার বলছি, নেসেসারি কন্ডিশন মানে হচ্ছে সোজা পথে যাওয়া। বলছে এই ইকুয়েশনটা এক্সাক্ট হওয়ার শর্ত হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, তার মানে কি? মানে হচ্ছে আমি এক্সাক্ট এই ইকুয়েশনটাকে এক্সাক্ট ধরে নেব, ধরে নিয়ে আমি প্রমাণ করব যে এটা সত্য। আর সাফিসিয়েন্ট মানে কি? সাফিসিয়েন্ট মানে হচ্ছে এই ধরনের একটা ইকুয়েশন দেওয়া আছে, এক্সাক্ট কি না সেটা প্রথমে বলা যাবে না, আমার এই কন্ডিশন সত্য ধরে ক্যালকুলেশন সামনের দিকে নিয়ে তারপর আমরা প্রমাণ করব যে এটা এক্সাক্টের কন্ডিশন ফিল আপ করছে, মানে উল্টো পথে গেলাম। ঠিক আছে, তার মানে কি? এটাকে এক্সাক্ট ধরে যদি আমি এটা প্রমাণ করি, এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এইটাকে সত্য ধরে আমি এই ইকুয়েশনটাকে এক্সাক্ট প্রমাণ করা। মোটামুটি আমি বুঝাতে পারলাম, আশা করলাম, মানে আমি আশা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আসলে আমরা প্রমাণ করি। দ্যাট মিন্স আমরা এটাকে প্রথমে এই ধরনের একটা ইকুয়েশনকে আমরা এক্সাক্ট ধরে নেব, ধরে নিয়ে এটা প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা, তো প্রমাণের আগে আমি যে কাজটা করি, আমি ফার্স্টে একটা টার্ম নিছিলাম। দেখো, এটা দেখো, একটা ফাংশন যদি এক্স ওয়াই ফাংশন থাকে, তাহলে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, এই ফাংশনটাকে আমরা এখানে কি কাজ করছি? প্রথমে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, তারপর এক্স এর সাপেক্ষে। আমি আগেই বলছিলাম তোমাদের ওই সময়ে যে ডান দিক থেকে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো ডান দিক থেকে কিভাবে, এই যে দেখো, এটা ডেল এফ ডেল এক্স ছিল, তারপর এটা যে ডান দিকে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আগে, ওয়াই সাপেক্ষে পরে করেছে। এই যে এটা প্রথমে ছিল এটা, তারপর এটাকে করেছে। তার মানে কি? এই দুটা কিন্তু সমান, খেয়াল রাখবে তোমরা। হ্যাঁ, এই দুটা সমান। তো এখন আসো আমরা এটা প্রমাণ করি। খুব সহজে আমরা প্রমাণ করব। আগেই বলেছি যে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনে যাব না, আমাদের প্রয়োজন নাই, আমরা শুধু নেসেসারি কন্ডিশনটা দেখব। আচ্ছা, তো একটু আমরা দেখে নিই এটা বড় করার আগে। দেখো, এটাকে আমরা যখন স্টেটমেন্ট লিখবো তখন একটু কষ্ট করে দুটো ইকুয়েশন দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, এটা আমাদের কাজে লাগবে। মনে রাখবে, এক নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ধরেছিলাম ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, সেটা। আর দুই নম্বর ইকুয়েশন হচ্ছে আমরা যেটা কন্ডিশন ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে দুই নম্বর কন্ডিশন। ওকে, এখন আসো আমরা এটা প্রমাণ করি। দেখো, আচ্ছা, আরেকটু বড় করি। তো প্রথমে দ্য কন্ডিশন ইজ নেসেসারি, মানে কন্ডিশনটা যে নেসেসারি সেটা আমরা দেখতে চাচ্ছি। দেখো, প্রুফ, লেট ওয়ান বি এক্সাক্ট। ওয়ান মানে কি? ইকুয়েশন। তা আমি বলছি নেসেসারি কন্ডিশন মানে হচ্ছে প্রথমে ইকুয়েশনটাকে এক্সাক্ট ধরে নেব, ধরে আমি কন্ডিশনটাকে প্রমাণ করব। তো প্রথমে আমি দেখো এক্সাক্ট ধরে নিলাম। তো এক্সাক্ট হলে কি হয়? একটু আগে আমরা দেখছি এক্সাক্টের ডেফিনিশন। হেন্স বাই ডেফিনিশন দেয়ার মাস্ট এক্সিস্ট এ ফাংশন এফ অফ এক্স ওয়াই
অফ এক্স এন্ড, আচ্ছা অফ এক্স এন্ড ওয়াই এই জিনিসটা না দিলেও কিছু আসবে না। আমি যখন এফ দিয়ে ব্র্যাকেটের ভিতরে এক্স ওয়াই দিলাম তাহলে ডেফিনেটলি এই ফাংশনটা এক্স ওয়াই ফাংশন বোঝা যায়। এটা হচ্ছে আর কি একটু এক্সপ্লেইন করে দেখা বোঝানো, এটা না দিলেও কিছু আসে না, এতটুকু হলেই হয় যেটা এক্স ওয়াই ফাংশন। সাজ দ্যাট ডি অফ এফ ইকুয়াল টু ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ইকুয়াল টু এম ডিএক্স প্লাস এম ডিওয়াই। অর্থাৎ এক্সাক্ট হলে এই শর্তটা ফিল আপ করে আমরা জানি। প্রথমে আমরা লিখছিলাম এইটা সমান এইটা, তারপর এইটার মানে হচ্ছে এইটা, লাস্টের লাইনে এইটা সমান এইটা লিখছিলাম। এইটা এই দুটো তো সেম জিনিস, এটা এইটা হচ্ছে এক সাইডে আমরা মাস্ট রেখে দিতে হবে, আর এই দুটার মধ্যে যে কোনো এক লাইন লিখলে চলে। এখন এটাকে ভাঙলে তো এমনিতেই এইটা ক্যালকুলেশনের জন্য আনতে হবে আমাদের, না হলে তো হবে না। আচ্ছা, ইকুয়েটিং কোফিসিয়েন্ট অফ dx and dy in equation 3 উই গেট, অর্থাৎ এই ইকুয়েশন থেকে দেখো কোফিসিয়েন্ট যদি আমরা শুরু করি মানে ইকুয়েট করা, তাহলে দেখো dx এর সাথে এই যে dx মিলাম, m সমান কি del f del x, আর m সমান আসবে del f del y। দেখো del f del x সমান হচ্ছে m, আর del f del y সমান হচ্ছে m। এটাকে 4 নম্বর দিলাম, এটাকে 5 নম্বর দিলাম, আর এটাকে 3 নম্বর দিছিলাম আগে। টু রিমুভ দ্য আননোন ফাংশন f অফ, এখন আমরা আমাদের দরকার হচ্ছে f টাকে আমাদের রিমুভ করা। আচ্ছা, এটা না লিখলেও কিছু আসে না। আমরা এখন যে কাজটা করব, 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর কিসের সাপেক্ষে আছে, x এর সাপেক্ষে, আমরা এটাকে করব y সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন। এখানে আছে 5 নম্বরে আছে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা, তাহলে আমরা এটাকে করব x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো এক সাইডে তো হয় না, দুই সাইডে, তাহলে এটাকে করব y সাপেক্ষে, এটাকে করব x এর সাপেক্ষে। তাহলে এখানে আসবে বাম পাশে কি del m del y ইকুয়াল টু del f del x আছে, এটাকে আমরা করছি কি y সাপেক্ষে, তাহলে del del y of del f del x, তার মানে del 2f del y del x, এটার आंसर দিলাম 6। আর এইটাকে বলছি x এর সাপেক্ষে, তাহলে del m del x আসবে বাম পাশে ইকুয়াল টু del del x of del f del y। তো এটা কি del 2f del x del y, খুব সহজ। এখন আমরা কি জানি, একটু আগে দেখাইছিলাম, এই যে দেখো f কে এখানে x এর সাপেক্ষে আগে করছো, তারপর y সাপেক্ষে, এখানে করলে আগে y সাপেক্ষে তারপর x এর সাপেক্ষে। আমরা জানি এই দুটো সমান, সিন্স এটা সমান এটা, সো উই গেট এটা সমান কি del m del y, এটা হচ্ছে del n del x, সুতরাং এটা সমান এটা। তাহলে আমরা বললাম যে কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল। ঠিক আছে, আমি তোমাদের একটু সময় দিচ্ছি, একটু বড় করে দিই, আগের পেজে প্রথমে যাই, তোমরা একটু দেখো। আমরা এখন এগুলো ইউজ করে আমরা অঙ্ক করব। কার কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করো। এটা তো ফার্স্ট পেজ, তো তোমাদের আমি আগেই বলছি স্টেটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয় না, আর যদি দিয়ে দেয় প্রশ্নের মধ্যে যে এটা প্রমাণ করে যে নেসেসারি কন্ডিশন হচ্ছে এটা, মানে স্টেটমেন্ট তুলে দিল, তুমি এক্সাক্ট প্রথমে দিয়ে দিতে পারে শো দ্যাট দ্য নেসেসারি কন্ডিশন এটা, তাহলে তোমাদের স্টেটমেন্ট লিখতে হবে না, খালি প্রুফ। আর যদি না বলে টু ফাইন্ড দ্য নেসেসারি কন্ডিশন ফর এ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি টু বি এক্সাক্ট, তখন স্টেটমেন্ট, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রুফ। খুবই সহজ। আমাদের পরবর্তীতে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশনের জন্য এটা আমাদের, এখন এটা আমি আর এখন আর বুঝাচ্ছি না, পরবর্তীতে যদি হাতের সময় পাই দিব। এখন সাফিসিয়েন্ট কন্ডিশন পুরোটা পেজটা এমনিতে তোমাদেরকে আমি দিয়ে দিলাম, কেমন, পেজটা তোমাদের কাছে চলে যাবে। এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা হচ্ছে কিছু ফাংশন টাংশন আমাদের এখানে অ্যাড করতে হয়, আমরা সেই জন্য আমরা এটা দিলাম। এখন আমি পরের টপিকে চলে যেতে চাচ্ছি, অর্থাৎ এক্সারসাইজের মধ্যে। আচ্ছা, তোমরা এখন একটু এই টার্মটা প্রথমে একটু নিজে নিজে মনে মনে এটা দেখো। এখন একটু আজান পড়ছে, আমি 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য 1.5 মিনিটের জন্য আমি একটু অফ যাচ্ছি, শেষ হোক।
আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে এটা দেখেছো, কেমন? আচ্ছা, তো এক্সাক্ট দেখানোর জি উদ্দেশ্য স্যার। হচ্ছে আমাদের এক্সাক্ট যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে বলে এক্সাক্ট মানে হচ্ছে কিনা না প্রথমে তাকে টেস্ট করতে হবে, তাহলে তার সলিউশন একটা প্রসিডিউর আছে। ওই প্রসিডিউর আমি তোমাদের আলাদাভাবে আর বুঝাই নাই, আমি এই অঙ্কের মধ্যে তোমাদের সিস্টেমটা বলে দেবো যে কিভাবে এটা সলভ করতে হয় এক্সাক্ট যদি হয়। আসো আমরা প্রথমে দেখি এই ইকুয়েশনটা কিভাবে আছে। দেখো এখানে y sin 2x dx মাইনাস y স্কয়ার প্লাস cos স্কয়ার x dy, তাহলে এটা ডেফিনেটলি m dx প্লাস n dy এই আকার আছে। আমরা জানি m এবং n দুটোই হচ্ছে xy ফাংশন। ওকে, তো আমরা এটা হচ্ছে গিভেন ইকুয়েশন দিয়ে এটাকে একটা সমীকরণ দিবে বা না দিলেও কিছু আসবে না। তোমরা যখন শুরু করবে অঙ্কটা, কম্পেয়ারিং দ্য গিভেন ইকুয়েশন উইথ m dx প্লাস n dy ইকুয়াল টু 0 উই গেট, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা m dx প্লাস n dy আকারে যদি নেই তাহলে এটা হবে m, এই যে m সমান লিখলাম, আবার n সমান হচ্ছে যেহেতু আমরা m dx প্লাস n dy লিখি, এখানে আছে মাইনাস, তো nটা এই মাইনাস শুদ্ধ লিখতে হবে, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা এটা লিখলাম। এখন এক্সাক্ট হতে হলে শর্ত কি, del m del y ইকুয়াল টু del m del x। আমরা এখন দেখি del m del y হয় কিনা। del m del y মানে হচ্ছে এটাকে y সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন, এটা পুরোটাই কনস্ট্যান্ট থাকবে, তাহলে শুধু sin 2x y সাপেক্ষে করছি, এখানে x এর সাপেক্ষে করো তাহলে এইটা থাকবেই না, মাইনাস cos স্কয়ার x। তো cos স্কয়ার x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 2 cos x ইনটু cos x এর ডিফারেন্সিয়েশন করলে আবার মাইনাস sin x, ওই মাইনাস ক্যান্সেল হয় 2 cos x sin x মানে sin 2x। দেখো sin 2x sin 2x হয়ে গেল। সো del m del y equal to del n del x, hence the given equation is exact। আমরা এটা প্রমাণ করার উদ্দেশ্য কি, প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে এক্সাক্ট হলে আমরা একটা প্রসিডিউর মেনটেন করি, আমরা প্রসিডিউরটা মেনটেন করে অঙ্কটা সলিউশন করব। পরবর্তীতে তোমরা দেখবে এক্সাক্ট না হলে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা শুরু করি প্রথমে সিম্পল দিয়ে, প্রথমে আমাদের এক্সাক্ট হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে কি, আমরা যখন কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে তখন কি হয় ঘটনাটা, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আগে আগে তো দেখছো আমরা সলভ করছি কিভাবে, ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন করে করেই তো সলভ করি। তো দেখো প্রথমে আমরা যে কাজটা করলাম, এটা যদি হয় এই যে এটা হচ্ছে m না, m dx প্লাস, তাহলে এটাকে কি ইন্টিগ্রেশন m dx, প্রথমে এই টার্মের আনসারটা আমরা বের করব। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন m এর মানটা কি, m এর মান যেটা আছে সেটাই লিখলাম। তো এইটাকে আমরা যে কাজটা dx এর সাপেক্ষে মানে x এর সাপেক্ষে করছি না, তাহলে y টাকে আমরা কনস্ট্যান্টের মতো ধরে নেব, তাহলে ওইটাকে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন sin 2x। তাহলে ইন্টিগ্রেশন sin 2x এর আনসারটা কি আসে, মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 না, তো আমরা এটা আনসারটা লিখলাম। এখানে লেখা হচ্ছে ট্রিটিং y as constant, yটাকে আমরা কনস্ট্যান্টের মতো দেখব, ঠিক আছে। পরবর্তীতে কি বলছে, n dy না, এটা কি dy না, তো y এর সাপেক্ষে n কে এখন আমরা ইন্টিগ্রেশন করব। দেখো আলাদা আলাদা ইন্টিগ্রেশন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা একসাথে করলে কি হতো, একসাথে করলে কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো যেহেতু আমাদের একটু ক্যালকুলেটিভ আমরা সেই জন্য আলাদা আলাদা করছি। এখন এই যে n এর মান কোথায় গেল, n হচ্ছে এটা, সো মাইনাসটাকে আগে দিলাম, আগে দিয়ে n এর মানটা এখানে আমরা লিখলাম। এখন এটার আনসার যা আসে y সাপেক্ষে করলে, তাহলে y কিউব বাই 3 মাইনাস y ইনটু cos স্কয়ার x, এই যে এখানে cos স্কয়ার x তো কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশন dy মানে হচ্ছে y, এটার আনসার হচ্ছে এটা। এখন এটাকে একটু আমরা সাজাচ্ছি কিভাবে, এটাকে যদি আমি লিখি 2 cos স্কয়ার x তাহলে 1 প্লাস cos 2x আকারে লেখা যায়, তাহলে 2 তো নাই, যেটা সেই জন্য আগে একটা 2 দিয়ে হাফ দিয়ে আমরা এটাকে যে কাজ করলাম। আচ্ছা আমি একটু স্টপ ছিলাম, বাফারিং ছিল, আবার বলছি, এইটার ইন্টিগ্রেশন করলে এইটা আনসার আসে, এটা সবাই বুঝতে পারছো। ওয়াই সাপেক্ষে করছি তো, তাহলে ওই যে এক্সটাকে আমরা কনস্ট্যান্টের মতো ধরে নেব। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো cos স্কয়ার x কে আমরা কি কাজ করলাম, 2 cos স্কয়ার x এর মান আমরা জানি 1 প্লাস cos 2x। হ্যাঁ, আর 2 তো নাই এখানে, সেজন্য হাফ দিয়ে ব্যালেন্স করে হাফ y ইনটু 1 প্লাস cos 2x লেখা যায়। এখন আসো এটা কেন লিখলাম, আমাদের সিস্টেমে যেটা বলছে, আমি আগেই বলছি যে আমি তোমাদের সিস্টেম বলি নাই, আগে বুঝাই নাই।
সিস্টেমটা আমি এখানে বলে দিচ্ছি। আমাদের যদি দুটা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আনসারের সময় এইখানে এবং এইখানে কোনো টার্মের রিপিটেশন থাকে, মানে আগে এই টার্মটা চলে আসছে, পরবর্তীতে আরেকটা ইন্টিগ্রেশনের সেম টার্ম আসে, তখন ওই টার্মটা আমরা বাদ দিয়ে দেবো। এটা হচ্ছে এইটার নিয়ম। ঠিক আছে, আমি যেহেতু নিয়মটা তোমাদের বুঝাই নাই, সেই জন্য এটা তোমরা শুধু একটু মনে রাখবে। কি কাজ করতে হবে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে? প্রথমে তো এম ডি এক্স বের করে দেবো, এখানে আমাদের কোনো কিছু চিন্তার কিছু নাই, যা আছে তাই। যখন এন ডিওয়াই বের করবো আমরা, তখন আমরা ক্যালকুলেশন, এই যে এখান থেকে এখানে কেন আসলাম, যে কোনো ভাবে আমার দেখো এই টার্মটা কিন্তু কমন হয়ে যায়, মাইনাস হাফ ওয়াই কস টু এক্স, এটাকে ভাঙো, সেকেন্ড টার্মটা কিন্তু মাইনাস হাফ ওয়াই ইন্টু কস টু এক্স থাকছে। তার মানে কি, এটা বাদ দিয়ে যখন এই দেখো এই টার্মে আমরা এটা ঠিকই লিখছি, পরের টার্মে কিন্তু ওই টার্মটা আমরা বাদ দিয়ে দিছি, এখানে আমরা আবার এই যে এটার কোটেশন দিচ্ছি, অমিটিং মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, মাইনাস হাফ ওয়াই কস টু এক্স হুইচ হ্যাজ বিন অলরেডি অবটেইনড ইন ইন্টিগ্রেশন এম dx that is in equation 1 above। ঠিক আছে, তো এই জিনিসটা একটু তোমরা তোমাদের ভাষায় লিখতে হবে, যে আমরা এই টার্মটা বাদ দিছি, কেন বাদ দিলাম, যেহেতু এই টার্মটা আগেই এখানে উপস্থিত। আমি তোমাদেরকে একটু কম্পেয়ার করার জন্য বলছি, তোমরা স্ট্যাটিস্টিক্সে তো আমি পড়ালামই তোমাদের, একটা কোনো পরীক্ষায় এতজন স্টুডেন্ট ম্যাথমেটিক্সে, এতজন স্টুডেন্ট স্ট্যাটিস্টিক্সে ফেল করলো, পাস করলো, এরকম আছে না? এরকম আছে। তো ছোট ক্লাসে পড়ছো, তো উভয় বিষয়ে যখন কোনো একটা কিছু থাকে, তখন কি হয়, ওই উভয় বিষয়টা দুটো সাবজেক্টেই কিন্তু অ্যাড হয়ে যায়। তো ছোট ক্লাসে কি করছো, শুধু ইংরেজিতে পাস করে বলে উভয় বিষয়টা মাইনাস করছো, শুধু বাংলায় পাস করে উভয় বিষয়, কারণ কি উভয় বিষয়টা দুদিকে এসে পড়ে, সেই জন্য আমরা উভয় বিষয়টা একদিকে নেই আমরা, মানে তো এখানে এই টার্মটা দু জায়গায় অ্যাটেন্ড হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্য আমরা এক জায়গায় কাউন্ট করলেই চলবে। ঠিক আছে, ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা জেনারেল সলিউশন বের করবো, আমরা তো মোটামুটি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে বের করে ফেলছি, এটা হচ্ছে এটা, এখন আমরা দুটো যোগ করে দেবো। দেখো লাস্টে আমরা যে কাজ করব, দুটো আমরা এই যে দুটো টার্ম যোগ করে, এখন আমরা যখন কোনো কিছু ইন্টিগ্রেশন করি, ডান পাশে কি করতে হয়, এটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না, কনস্ট্যান্ট নিয়ে আসলাম। এখন দেখো নিচে 2 আছে 3 আছে, তাহলে এটাকে আমরা যে কাজটা করব, মাইনাস টাইনাস আছে, পরবর্তীতে এটাকে ব্যালেন্স করে দিয়ে দিলাম। আর C1 আছে, তো ওই যে 2 দিয়ে আবার -2 দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করে দিলাম, তাহলে এটা +2 হয়ে যাবে, এখানে অবশ্যই একটা ফ্র্যাকশন থেকে যায়, 6 দিয়ে গুণ করে, -6 দিয়ে গুণ করলে আরেকটু ভালো হতো, এই 3টাও তখন উঠে যেত। তো যাই হোক, এটা কোনো কিছু আসবে যাবে না, কারো যদি ইচ্ছা হয় যে না আমার এই 3টাও বাদ দিতে হবে, তাহলে -6 দিয়ে সবকটাই গুণ করবে, ডান পাশে আসবে -6C1, ওই -6C1 এ -2C1 বা এই যে C লিখে দিলেই চলে, পরবর্তীতে আমরা এটা C সমান, এখানে তো -2 দিয়ে গুণ দিছে এখানে, সেই জন্য ওইটাকে C সমান এটা লিখে আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, এখন তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখো, আমি মনে করি পরের অঙ্কে আমার এত সময় লাগবে না, কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা। আমি চাচ্ছি এই সিস্টেমে আরেকটা অঙ্ক আছে, ওই অঙ্কটা আমি একটু দেখাবো, তোমরা একটু দেখে কারো সমস্যা হয় যদি আমাকে 10 সেকেন্ডের ভিতরে একটু রেসপন্স করো তোমরা। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে এক নাম্বার যে একটা সমীকরণ, এখানে ইন্টিগ্রেশনটা করা হইলো কেন? না আমি এটা বুঝছি না, নেটের সমস্যা। এক নম্বর সমীকরণ এটা তো ইন্টিগ্রেশন করছি, জি করলাম না স্যার, তো, এখানে ইন্টিগ্রেশন জি করলাম স্যার, তো এটা। ইন্টিগ্রেশনটা মানে হ্যাঁ বলো। স্যার কি জন্য করা হয়েছে? এটা ম্যাথের নিয়ম। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলো, এই যে dx যখন কোনো জায়গায় থাকে, মানে জি করি স্যার। কি, কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করছো, এখন তোমাকে সলভ করতে বললো, তার মানে ওই ফাংশন নিয়ে আসবা, তখন কি অ্যান্টি ডেরিভেটিভ তোমাকে নিয়ে আসতে হবে না? তো তোমার এটা সলভ করতে হলে তো ইন্টিগ্রেশন ইউজ করতেই হবে। হ্যাঁ, তোমার প্রশ্ন হওয়া উচিত ছিল আমি কেন ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, আমি এই কারণে ইন্টিগ্রেশন করব, এখানে স্যার dx ওইটাই আছে দিবেন। dy আছে, এগুলাকে বাদ দিতে হলে তো আমাকে ইন্টিগ্রেশন করেই তো আমার এগুলা বাদ দিতে হবে। এই যে আমরা যে সলিউশনটা নিয়ে আসছি, এখানে কোনো ডেরিভেটিভ টার্ম নাই, সেজন্য এটা হচ্ছে সলিউশন। বুঝতে পারছো? অর্থাৎ ইন্টিগ্রেশন একবার করলেই আমার আসলে স্যার সমাধানটা সলিউশনে আমাদের ওই যে সাধারণ এক্স ওয়াই ওইগুলো আসতে হবে। আসতে হবে। আবার কোন কোন জায়গায় দেখবে শুধু ওয়াইটাকে বাম পাশে রাখছে, ইন্টিগ্রেশন প্রত্যেকটা করতে এক্স হবে। কে ডান পাশে নিয়ে আসছে। ঠিক আছে, প্রথম দিকে যখন তোমরা সলিউশন গুলো করছো, দেখা যায় ওয়াইটাকে বাম পাশে, তো এখন যে যেভাবে সাজায়, ওখানে সলিউশন মানে হচ্ছে ওখানে dx dy অথবা dy dx ওই ধরনের টার্ম থাকবে না। বুঝতে পারছো? ওইটা হচ্ছে সলিউশন। আচ্ছা, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কেন আমরা ইন্টিগ্রেশন করলাম, কারণ ইন্টিগ্রেশন না করলে তো dx dy এগুলোকে রিমুভ করতে পারবো না আমরা, আমাদের কাজই হচ্ছে এই কাজ। তাহলে আশা করি পরেরটাতে আমরা যেতে পারি। ঠিক আছে, আরেকটা যাই, দেখো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা সলিউশন আমরা করতে যাচ্ছি, সলভ এটা।
অথবা এইরকমও দিতে পারে। এখন এই অঙ্ক আর এই অঙ্ক যে একই অঙ্ক, এটা বুঝতে পারছো কিনা? একই অঙ্ক বোঝার মানে জন্য যে কাজটা করতে হবে, এই অংশটাকে ডান জি পাশে স্যার। তারপর কোনাকুনি যোগ করে দিলে এটা চলে আসে। তো যেটাই দেখ না কেন কোনো সমস্যা নেই। খেয়াল রাখবে এই অঙ্ক এবং এই অঙ্ক একই জিনিস। এর ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই দেয়, তবে যে এইটাই দিবে এমন কোনো কথা নেই, এটাও দিতে পারে। আচ্ছা, যদি কোনো কারণে এই সিস্টেমে দেয় তাহলে আমাকে এই সিস্টেমে নিয়ে আসতে হবে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে, তাহলে আমি এম এবং এন মানে কি সেটা বুঝতে পারবো। ঠিক আছে, এখন দেখো এখানে কি কাজ করছে। এইরকম যদি থাকে এম সমান হচ্ছে এটা, এন সমান হচ্ছে এটা, তাহলে ডেল এম ডেল ওয়াই আমরা বের করলাম এইচ। আবার এই যে ডেল এম ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে এটাকে করো, আনসার এইচ। আর ডেল এন ডেল এক্স, এক্স এর সাপেক্ষে করো, বাকি দুটো নাই হয়ে যাবে, জিরো হয়ে যাবে, শুধু এইচ। তাহলে কি ডেল এম ডেল ওয়াই সমান ডেল এন ডেল এক্স। সো ইকুয়েশন ইজ এক্সাক্ট। এখন আমি একটু বড় করছি। এক্সাক্ট হলে এখন আসো শুরু থেকে, প্রথমে এম কে ইন্টিগ্রেশন শুরু করে এক্স এর সাপেক্ষে। এম হচ্ছে এটা, এক্স এর সাপেক্ষে করলাম আমরা ইন্টিগ্রেশন। এখন এইটার আনসার কি? এ এক্স আছে তাহলে হাফ এ এক্স স্কোয়ার প্লাস এইচ ওয়াই আছে তাহলে কি এইচ এক্স ওয়াই প্লাস জি আছে তাহলে জি এক্স। এক্স এর সাপেক্ষে করছি না সেই জন্য ট্রিটিং ওয়াই এজ কনস্ট্যান্ট। এগুলো একটু ব্র্যাকেট থেকে দিলে বেটার হয়। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আসো 2 নম্বরে আমরা ইন্টিগ্রেশন এনটাকে করি ওয়াই সাপেক্ষে। আসো ইন্টিগ্রেশন, খুব সাবধানে এন এর মানটা বসাবা, যেটা দেয়া আছে প্রশ্নে সেটাই dy। এখন এটার আনসার ওয়াই সাপেক্ষে hx আছে, সো hxy প্লাস by আছে, তাহলে এটা কি হাফ by স্কয়ার আসবে, মানে y স্কয়ার বাই 2। f আছে তাহলে fy। এখন দেখো তো কোন জায়গায় রিপিটেশন, এই যে hxy রিপিটেশন হয়ে যাচ্ছে, এটা বাদ দাও, বাদ দিয়ে বাকি দুটো টার্ম লিখবো এবং এটা আমরা কি, এই যেমন এখানে দেখো আরেকটু ছোট করে লেখা, ওমিটিং এত হুইচ অলরেডি অকার্স ইন এত, মানে আরো ছোট করে, আগের অঙ্কে একটু বড় করে লিখছিলাম, এই অঙ্কে আরো ছোট করে দিয়ে দিছি। এটা বাদ দিলাম, কেন বাদ দিলাম, আগে আছে সেই জন্য। এখন কি কাজ করবো, দুটো যোগ করে দেবো, এই যে দুটো আমরা যোগ করলাম, যোগ করে সি। কারো যদি মনে হয় যে না এখানে হাফ টাফ আছে, আমি একটু সুন্দর করে লিখবো, 2 দিয়ে গুণ করো, সকলটাকে 2 দিয়ে গুণ করলে এটা আসে সমান হচ্ছে সি ড্যাশ, অথবা প্রথমটাকে সি ড্যাশ বা সি ওয়ান দিলে পরেরটাকে সি দিলে আরো সুন্দর হয়, কোনো সমস্যা নেই, যে যেভাবে দেয়। কারো যদি মনে হয় না আমি সুন্দর করতে চাচ্ছি না, এখানেই দিয়ে দেবো, ফুল আনসার পাবে, ফুল মার্কস পাবে, কোনো সমস্যা নেই। দেখতে একটু হয়তো সুন্দর হচ্ছে না, এটার জন্য মার্কস কাটা যাবে না, আর এটা হলে আরেকটু সুন্দর হয়, আর কিছু না। তবে মনে রাখতে হবে, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যাচ্ছ, এখানে সি লিখলা, এখানেও সি লিখে দিলে সেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, কারণ কনস্ট্যান্টের মধ্যে কিন্তু মানের মধ্যে চেঞ্জ আছে। এটা যদি সি হয় এটা হচ্ছে 2c, ঠিক আছে। সো 2c লিখতে পারো, অথবা সি ড্যাশ বা সি ওয়ান, যাই হোক, মানে চেঞ্জ করে দিতে হবে এবং সেটার মানে কি সেটা লিখে দেবে। আমি এখন তোমাদের আপাতত, এখন বাজে 7:10, 7:17 আবার ইন করবো। আপাতত প্রথম সেশনের ক্লাস আমাদের এতটুকু।